এমন এমন বাবা মা আছে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। 70% মানুষজনই কিন্তু অ্যালজাইমারের পেশেন্ট। যে ইয়াং কালে আমি এককালে এই করেছি, কিন্তু এখন শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি বলে পারছি না, তাই লোকেও হয়তো আমাকে ঠিক অতটা গুরুত্ব দিচ্ছে না। পটি ক্লিয়ার হচ্ছে না, পটি ক্লিয়ার হচ্ছে না, পটি ক্লিয়ার হচ্ছে না, এটা নিয়ে তার যে অ্যাংজাইটি লেভেল, তার ডিপ্রেশন লেভেল সেটা চরম। আমার কলকাতা এখন একটা বড় ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকেন, সবার আগে যে চিন্তাটা আসে যদি হঠাৎ তার কিছু হয়, সেই মুহূর্তে কি করব। আমার নাতি নাতনি এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে এবং আমি সেগুলো পড়াতে পারবো না, আমি কি বলবো, সেই জন্য তারা নাতি নাতনির কাছে যাচ্ছেই না। বাড়ির লোকের কমপ্লেন থাকে যে বাবা এই কাজটা ভুলে যাচ্ছে, বাবা এটা করতো এখন করতে পারছে না। ভালো থাকার জন্য কোনো টাকার দরকার হয় না। সুইসাইডাল টেন্ডেন্সি, যে ভালো লাগছে না, আমি কোনো কিছু করবো না, যা কিছু করি আমার দোষ, আমার ঘুম হচ্ছে না, আমার খাওয়া দাওয়া হচ্ছে না, তো আমার বেঁচে থেকে লাভ নেই, আমি মরে যাব। দিনে 3 বার বলতে হবে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি। ডিমেনশিয়া এটা একটা একদিনের জিনিস নয়, এটা একটা ক্রনিক, অনেক দিনের জিনিস, মানে ক্রনিক প্রসেস। এই অ্যাংজাইটি লেভেলটা বয়স্কদের মধ্যে এতটা হাই কেন, এবং এটাকে ওনারা কিভাবে কন্ট্রোল করবেন? লেট করা যাবে না, সেই সময় বুঝে আপনাকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যেতে হবে। নমস্কার, আপনারা দেখছেন রেসডি পডকাস্ট। আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহিনী। আমার এই চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আপনারা কি ভালো আছেন? আপনারা হয়তো ভালো আছেন, কিন্তু আপনার বাড়ির বয়স্ক লোকেদের কি টেক কেয়ার আমরা করি? সত্যি কি করি? আমার তো মনে হয় না। গতকালকে একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, একজন তার বাবার সম্বন্ধে লিখেছিলেন। তিনি লিখেছেন যে জীবন থেকে প্রায় 25টা বছর পেরিয়ে গেছে, খেয়ালই করিনি যে বাবার কখন চুলে পাক ধরেছে। বাবা আস্তে আস্তে বয়স হচ্ছে, বাবা চিন্তা করছে এবং সেই চিন্তার ভাঁজ তার মুখে চোখে পড়ছে। আজকে আমাদের সঙ্গে এমন একজন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, যিনি বয়স্ক রোগীদেরকে মন থেকে সাহস যোগাতে সাহায্য করেন, যিনি বয়স্ক রোগী বিশেষজ্ঞ। আসুন আমরা কথা বলবো বয়স্ক লোকেদের বিভিন্ন সমস্যা নিয়ে, যাতে আমরা আমাদের বাড়ির বয়স্ক লোকেদের পাশে থাকতে পারি একটু বেশি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর পার্থ মণ্ডল, জেরিয়াট্রিশিয়ান। নমস্কার। নমস্কার। তো আজকে সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমাদের আলোচনা শুরু করি। আমি ডক্টর পার্থ মণ্ডল, আমি একজন জেরিয়াট্রিক্স ডক্টর। জেরিয়াট্রিক্স মানে হচ্ছে গিয়ে বয়স্ক বিশেষজ্ঞ ডাক্তার। যেমন আমাদের সোসাইটিতে শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছে, পেডিয়াট্রিশিয়ান, তো আমাদের জেরিয়াট্রিশিয়ানও হচ্ছে গিয়ে বয়স্ক মা বাবার জন্য স্পেশাল ডাক্তার। আচ্ছা, এটা কেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ? আজকে যখন আমি এই জেরিয়াট্রিক্স মেডিসিনে এমডি করলাম, তো এই প্রশ্নটা আমার প্রথম থেকেই আসছে যে আমি কেন জেরিয়াট্রিশিয়ানই হতে চাইছি। জেরিয়াট্রিশিয়ান আমাদের সোসাইটিতে যে সমস্ত অভিজ্ঞ বাবা মা আছেন, সবার বাড়িতেই কারো বাবা, কারো মা, কারো ঠাকুমা, কারো দিদা, কারো দাদু, এবং সবাই কিন্তু এই বয়স্ক মা বাবাকে নিয়ে ডিল করছেন। এই বয়স হওয়ার সাথে সাথে যে সমস্যাগুলো আসে, সেই সমস্যাগুলো যদি আমরা স্পেশাল ভাবে কেয়ার করতে পারি, সেটাই হচ্ছে জেরিয়াট্রিশিয়ানের কাজ। কি রকম? যেরকম আজকে আমাদের সোসাইটিতে বয়স্ক মা বাবার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। কেন বাড়ছে? কারণ আমাদের নানান রকম সেক্টরে আমরা অনেকটা ডেভেলপ করেছি। যেরকম ট্রিটমেন্ট বা চিকিৎসার ক্ষেত্রেই আমরা কিন্তু অনেকটা এগিয়ে। তো আগে যে সমস্ত বাবা মা, আমাদের গড় আয়ু ছিল প্রায় 40 থেকে 45 বছর, কিন্তু আমাদের এখন গড় আয়ু প্রায় 75। আমাদের যদি হিসাব অনুযায়ী দেখি, আমাদের ইন্ডিয়াতে সব থেকে যে বড় স্টাডিটা হলো সেটা হচ্ছে ল্যাসিডট। এই ল্যাসিডট আমাদের সব কটা স্টেট নিয়ে অল ওভার ইন্ডিয়াতে প্রায় 75,000 ক্যান্ডিডেট মা বাবা, বয়স্ক মা বাবাকে নিয়ে এই স্টাডিটা করা হয়, এবং এটা ইন্ডিয়ার একটা সব থেকে বড় স্টাডির মধ্যে একটা স্টাডি। সেখানে দেখা যায় যে আমাদের এই বয়স্ক মা বাবা, অভিজ্ঞ মা বাবা কি কি সমস্যাতে ভুগছে এবং তার সলিউশনটা কি, আমরা কি করতে পারি। আমরা এই বয়স্ক মা বাবাকে নিয়ে কেন এত চিন্তিত? কারণ আমরা যদি দেখি জনগণনা অনুযায়ী আমাদের আগে বা এই ল্যাসিডট অনুযায়ী আমাদের বয়স্ক মা বাবার সংখ্যা 7.8 to 8%, কিন্তু 2047 সালে সেটা হয়ে যাবে 20%।
অনেকটাই বেড়ে যায়। মানে আমাদের স্বাধীনতার এই 100 বছর গ্যাপের মধ্যেই যে এতটা বড় একটা নাম্বার, এবার বয়স্ক মা বাবার সাথে সাথে মানে বাড়ার সাথে সাথে আমাদের অন্য দিকটাও কমে যাচ্ছে। যেমন আমাদের বার্থ রেট অনেকটা কমে গেছে। এখন আমরা সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, একটাই ওয়ান চাইল্ড পলিসি আমরা নিচ্ছি। তাতে কি হচ্ছে, আমার মা বাবা দুজন কিন্তু আমার চাইল্ড একজন, মানে 50% আমরা মাইনাসে চলছি। এই যে ডেথ রেটটাও কমে গেছে এবং বার্থ রেটটাও কিন্তু কমে গেছে। এর জন্য আমাদের ডিপেন্ডেন্সি পপুলেশন অনেকটা বেড়ে যাচ্ছে। এই একসাথে অল্প সময়ের মধ্যে যদি হিউজ অ্যামাউন্ট বয়স্ক মা বাবা বেড়ে যায়, ওনাদের যদি আমরা আলাদাভাবে ট্রিটমেন্ট পার্ট না করতে পারি, কেয়ার না দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে কোভিডে যেরকম দেখলেন হঠাৎ করে এত লোকের ট্রিটমেন্ট কি করে দেব, এই সিচুয়েশনটাই কিন্তু আসবে। একদম। আচ্ছা, আর বয়স্ক লোকেদের মধ্যে আমরা স্বাভাবিকভাবে একটা ভীষণ কমন সমস্যা দেখতে পাই, গলা শুকিয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, বা ধরুন অনেক সময় খেতে গিয়ে গলায় খাবার আটকে যাওয়া। আমরা কিন্তু সচরাচর শুনে থাকি যে বয়স্ক লোকেদের এরকম হয়েছে, খেতে গিয়ে খাবার গলায় আটকে গেছে, বাড়ির লোক খুব প্যানিকড হয়েছেন এবং হয়তো তিনি মারাও গেছেন। এই গলা শুকিয়ে যাওয়া বা সবসময় একটা বলতে পারেন বুক ধড়ফড় করা বা পেটের সমস্যা লেগেই থাকা, বয়স্কদের কিন্তু মাল্টিপল সমস্যা একই সঙ্গে দেখা যায়। সেটার কি বক্তব্য আপনার? সোহিনী খুব ভালো প্রশ্ন করলো এবং সোহিনী খুব একটা পার্টিকুলার সেক্টর বা জায়গাতেই রইলো, গলা শুকিয়ে আসা। কারণ আমি একজন বয়স্ক বিশেষজ্ঞ ডাক্তার, আমাকে যেগুলো ফেস করতে হয়, শুধু আমার বয়স হওয়ার সাথে সাথে চুল পাকা থেকে শুরু করে নখ উঠে যাওয়া পর্যন্ত কিন্তু সমস্যা দেখা দেয়। এবং হচ্ছে গিয়ে আমাদের প্রথমেই শুরু করি ব্রেন দিয়ে। ব্রেন বয়স হওয়ার সাথে সাথে অ্যাট্রফি হতে শুরু করে, মানে ছোট হয়। আমরা যেরকম একসময় ছোট থেকে বড় হয়েছি, এবার হচ্ছে কি আমাদের বয়স হচ্ছে, ভগবানের কাছে তো এক সময় না এক সময় যেতে হবে, তাই আমাদের আবার সবকিছু ছোট হতে শুরু করে। এই যে অনেক বয়স্ক বাবা মা, যেটা একটা এখন বড় কমন জায়গা রয়েছে, যেটা হচ্ছে ডিমেনশিয়া, যেটা ডিমেনশিয়াতে ভুগছেন, যে সবকিছু ভুলে যাচ্ছেন, এবং হয়তো সেটা আমরা পরে আলোচনাও করব। এবং এরপরে যদি আমরা আসি যে সাইকোলজিক্যাল বিহেভিয়ার, যে সাইকিয়াট্রিক একটা ডিপার্টমেন্ট দাঁড়িয়ে আছে, শুধু হচ্ছে গিয়ে বয়স বাড়লে নানান রকম সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়। তারপরে যদি আমরা আসি আমাদের কি গলার পার্ট, গলার পার্টেই হচ্ছে মুখগহ্বর, এটা হচ্ছে গিয়ে মুখ শুকিয়ে আসা, আপনার যে প্রশ্ন ছিল। কারণ আমরা যখন ইয়াং ছিলাম, আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড, মানে হচ্ছে গিয়ে আমাদের যে লালা গ্রন্থি, সেগুলো সাইজ যদি আমি এত বড় ধরি, আমার বয়স হওয়ার সাথে সাথে সাইজ এরকম ছোট হতে থাকে। এবার ছোট গ্রন্থি, ছোট গ্ল্যান্ড কম কম স্যালাইভা প্রডিউস করবে, এবং তার সাথে আমাদের কি হয়, শুধু এটা স্যালাইভাই নয়, আমাদের এরপরে যদি নিচের দিকে আসি, আমাদের যদি স্টমাকে যাই, পাকস্থলিতে যাই, পাকস্থলীর অ্যাসিড সিক্রেশনের পরিমাণটাও কিন্তু কমে যায়। কারণ সেখানেও অনেক সেল যেগুলো আমাদের অ্যাসিড সিক্রেশন করে, সেই সেলের সংখ্যাও কিন্তু কমে যায়। এবং এই যে অ্যাসিডিটি ভাব, এরপরে যেটা সব থেকে বড় প্রশ্ন, যে অনেক বাবা মায়ের প্রশ্ন থাকে যে আমার অ্যাসিড মাথায় উঠে যাচ্ছে, এবং অ্যাসিড হওয়া মানেই বুকে ব্যথা শুরু হয়ে যাওয়া, মানে একটা ভীষণ রকম অ্যাংজাইটি কাজ করে। এবং অনেক বাবা মা দেখতে পাই যে বছরের পর বছর যে অ্যাসিডের যাতে না হয়, অ্যাসিডিটি না হয়, তার জন্য ওষুধ খাচ্ছেন। আমি আমার ঠাকুরদাকে দেখতাম যে ওনার গলা শুকিয়ে যাওয়ার একটা সমস্যা ছিল, এবং উনি এটাও বলতেন যে উনি যাই খাচ্ছেন ওনার হজম হচ্ছে না, এবং যখন ইচ্ছে তখন মুড়ি মুড়কির মতো অ্যান্টাসিড খেয়েছেন। আমার মনে হয় এটা বোধহয় বয়স্কদের না, এটা বোধহয় সকলেরই এখন একটা অভ্যেসে দাঁড়িয়েছে, এই যে যে আমার হয়তো মানে এই বুকে ব্যথা করছে, আমার গ্যাস হয়ে গেছে, বা মাথায় যন্ত্রণা করছে, গ্যাস হয়ে গেছে, এবং সবেতেই একটা যা বাড়িতে আমাদের মানে বাজার চলতি যে ওষুধগুলো থাকে, সেগুলো যখন ইচ্ছে খেয়ে নিচ্ছি। এটা কতটা ক্ষতিকর? এটা হচ্ছে গিয়ে প্রচন্ডই ক্ষতিকর। কারণ হচ্ছে গিয়ে আমাদের কি হয়, আমাদের যে অ্যাসিডটা সিক্রেট হয়, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। আমরা খাবার খাই, সেই অ্যাসিডটা হচ্ছে গিয়ে খাবারটাকে ডাইজেস্ট করে, মানে পচিয়ে দেয়, বা সেটাকে হচ্ছে ভেঙে দেয়, গলিয়ে দেয়। এবার হচ্ছে কি, যদি আমি অ্যাসিডটা পুরোটা বন্ধ করে দিই, তাহলে কি হয়, সেই খাবার ডাইজেস্ট ভালো হয় না। এরপরে হচ্ছে গিয়ে অনেক এনজাইম রিলিজ হয়, বা ওই অ্যাসিড সেটা ভাঙার ফলে কিছু জিনিসপত্র, যেরকম ধরুন আয়রন, কিছু ভিটামিনস, এগুলো হচ্ছে অ্যাবজর্ব হয় স্টমাক থেকেও। কিন্তু সেটাও যদি আমি কনস্ট্যান্ট যদি আমি পিপিআই খেয়ে থাকি, মানে গ্যাসের ওষুধ খেয়ে থাকি, সেটাতেও কিন্তু প্রবলেম তৈরি হয়। তাহলে আয়রন যদি ঠিকঠাক করে অ্যাবজর্ব না হয়, তাহলে কিন্তু পেশেন্ট অ্যানিমিয়া হয়ে যাবে, মানে রক্তাল্পতাতে ভুগবে। এটা হচ্ছে গিয়ে তার মানে সোহিনীর যেটা প্রশ্ন ছিল যে মানে এই যে অ্যান্টাসিড খেয়ে নেওয়া, এটা কিন্তু একদমই ঠিক নয়।
ডাক্তারবাবুরা বললেই খাবেন, আদারওয়াইজ কিন্তু আমার ইচ্ছা হলো খাবো সেটা নয়। আর দেখতে পাই যে আমরা সব বাবা মা একবার শুরু করলে যখনই সেটা একটা ভালো রেজাল্ট পেলো সেটা পুরো কন্টিনিউ বছরের পর চলছে। বছর চলছে এবং এটা কি খুবই ক্ষতিকর? সেটা হ্যাঁ খুবই ক্ষতিকর। কি কি মানে কোন কোন অর্গানকে ফার্স্ট ক্ষতি হচ্ছে করে? গিয়ে আমি বললাম যে অ্যাসিড সিক্রেশন পুরোটাই কমিয়ে দেবে। হুম। অ্যাসিড আমাদের কাজে লাগে, হুম। সেই জন্যই তো অ্যাসিডটা বের হয়। সেটা আমি পুরো 24 ঘন্টার জন্য বন্ধ করে দিচ্ছি। আচ্ছা। তার মানে হচ্ছে আমাদের খাবার দাবার হজমের সমস্যা এবং কিছু কিছু খাবার দাবারের থেকে কিছু মিনারেলস, কিছু ভিটামিনস, কিছু হচ্ছে গিয়ে আয়রনস এগুলো অ্যাবজর্ব হয়, সেগুলোও হচ্ছে গিয়ে কমে যাবে। তার মানে মানুষের মধ্যে মিসকনসেপশন যে খাবার একদম। হজম হচ্ছে না মানেই অ্যান্টাসিড খেয়ে নেবো তাতে বোধহয় রিলিফ, তবে এটা আখেরে মানুষের ক্ষতি। ক্ষতিই হচ্ছে, কারণ সবসময় সেটা খাওয়া উচিত নয়। এরপরে যদি আসি আমরা বয়স হওয়ার সাথে সাথেই আমাদের যে কনস্টিপেশন, এটা একটা বড় জায়গা। বড় জায়গা একদম। যে সব বাবা মাই দেখবেন আমরা যখন বয়স্ক বাবা মাকে নিয়ে ডিল করছি তখন কোনো বাবা মায়ের হচ্ছে গিয়ে পটি ক্লিয়ার হচ্ছে না, পটি ক্লিয়ার হচ্ছে না, পটি ক্লিয়ার হচ্ছে না, এটা নিয়ে তার যে অ্যাংজাইটি লেভেল, তার ডিপ্রেশন লেভেল সেটা চরম। কিন্তু আমরা যে পেশেন্ট বা বয়স্ক বাবা মা পাই তাদের মধ্যে যদি আমরা ডেফিনেশন অনুযায়ী দেখি, কনস্টিপেশন 70% বাবা মায়ের কনস্টিপেশন থাকে না। এই ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে যদি সপ্তাহে 3 বারের থেকে কম পটি হয়। আচ্ছা। সপ্তাহে 3 বার মানে একদিন ছাড়া ছাড়াও যদি কারো পটি হয় সে কিন্তু নরমাল। কিন্তু আমার বয়স্ক বাবা মায়ের একদিন পটি না হলেই তার ভিতরে একটা ভীষণ বড় অ্যাংজাইটি কাজ করে। এবং এর সাথে হচ্ছে অ্যাড হচ্ছে যদি অনেক সময় আমাদের স্টুল পায়খানা এতটাই শক্ত হয়ে যায়, যেরকম দেখবেন ছাগল যেরকম পটি করে সেই রকম পটি বেরোচ্ছে। এবং অনেক সময় বয়স্ক বাবা মাকে কিন্তু আঙুল দিয়ে মানে ডিজিটাল রিমুভ করতে হয়। বা অনেক সময় ডুজ দেওয়ার হ্যাঁ, প্রয়োজনীয়তা পড়ে। ডিজিটাল রিমুভ করতে হয় এবং তার সাথে আমরা যে পটি করার সময়, পায়খানা করার সময় যে প্রেশারটা দিই, সেই প্রেশারটা নরমাল প্রেশারের থেকে 25% প্রেশার ওনাদের বেশি দিতে হবে। এই এতগুলো ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলেই কিন্তু আমরা তাকে কনস্টিপেশন বলি। কিন্তু এই ট্রু কনস্টিপেশন আমার 70% বাবা মায়েরই থাকে না। এরা টোটালটাই হচ্ছে সিউডো কনস্টিপেশন। এটা অ্যাকচুয়ালি কনস্টিপেশন না। মানে এটা কি কিছুটা সাইকোলজিক্যাল? একদম একদম এটা হচ্ছে কনস্টিপেশন নয়। কারণ হচ্ছে কি ওই যে বললাম আমার একদিন পটি ক্লিয়ার না হলেই যে অ্যাংজাইটিটা কাজ করতে শুরু করে দেয়, আমার মনে হচ্ছে পেট ফুলে যাচ্ছে, আমার মনে হচ্ছে খাবার হজম হচ্ছে না, আমার অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে, আমার অ্যাসিড মাথায় উঠে যাচ্ছে, গ্যাস মাথায় উঠে যাচ্ছে, এই সমস্ত কমপ্লিকেশন তার চলে আসে। যেরকম বাচ্চাদের ক্ষেত্রে হয়, আমার নিজের দিদি, আমার ভাগ্নি, ওর যদি একদিন পটি না হয় দিদির একেবারে দিদি মনে হয় টেনশনে চলে যায়, পটি হচ্ছে না, পটি হচ্ছে না, কি করব কি করব, সে 100 বার ফোন করে। এই রকম সমস্যা শুধু আমার দিদির ক্ষেত্রে নয়, এই রকম সমস্যা কিন্তু সবার ক্ষেত্রেই রয়েছে। আমার মনে হয় বয়স্কদের মধ্যে অ্যাংজাইটি লেভেলটা বোধহয় অনেকটা বেশি পরিমাণে অনেকটাই থাকে। বেশি, একদম। এবং ধরুন হয়তো ছেলে মেয়ে বিদেশে থাকে বা হয়তো চলে গেছে, কোনো কারণে তিনি একা থাকেন, একাকিত্ব, সবসময় কিছু একটা ভুলে যাওয়ার প্রবণতা, যে আমি চাবি কোথায় রাখলাম, চশমা কোথায় রাখলাম, হয়তো চশমা মাথাতেই, এটা আমি আমার ঠাকুরদার ক্ষেত্রে দেখেছি, সেই জন্যই বলছি। তো এই অ্যাংজাইটি লেভেলটা বয়স্কদের মধ্যে এতটা হাই কেন, এবং এটাকে ওনারা কিভাবে কন্ট্রোল করবেন? আর একাকিত্ব কি কোনোভাবে অ্যালজাইমারের সাথেও যুক্ত? আচ্ছা, তো সোহিনী এটা খুব ভালো প্রশ্ন, যেটা বয়স হওয়ার সাথে সাথেই আমাদের যে ডিমেনশিয়া একটা বড় জায়গা, যেটা হচ্ছে কি আমাদের আলাদা করে একটা ক্লিনিক চলে, ডিমেনশিয়া ক্লিনিক, এবং ডিমেনশিয়ার উপর আমরা খুব ভালোভাবেই ফোকাস দিয়ে কাজ করি। ডিমেনশিয়া হচ্ছে শুধু এটা একটা আমব্রেলা টার্ম, একটা বড় ওয়ার্ড। এর আন্ডারে অনেকগুলো রোগ আসে, যেরকম বললেন অ্যালজাইমার। ডিমেনশিয়ার 70 থেকে 80% পেশেন্ট হচ্ছে কি অ্যালজাইমারের পেশেন্ট। এবং আর কি কি কারণে আমাদের ডিমেনশিয়া হতে পারে? ডিমেনশিয়ার বাংলা মানে হচ্ছে কি আমরা স্মৃতিশক্তি ভুলে যাওয়া, মানে হচ্ছে স্মৃতিভ্রম যেটা, সেটাই। এবং এই কেন ভুলে যাচ্ছে এটা কিন্তু সবারই একটা বড় প্রশ্ন। তাহলে ফার্স্ট বললাম 70% মানুষজনই কিন্তু অ্যালজাইমারের পেশেন্ট। এবং তারপরেরটা যেটা বড় ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া। ভাস্কুলার ডিমেনশিয়া কি? বয়স হওয়ার সাথে সাথে ব্রেন স্ট্রোক হয়, ছোট ছোট মাইনর স্ট্রোক হলে আমাদের ব্রেনের কিছু পার্ট ড্যামেজ হতে শুরু করে। এবং এটার পরেও কিন্তু যে পার্টগুলো ড্যামেজ হয় সেই পার্টগুলো কিন্তু আমাদের নার্ভ ড্যামেজ হচ্ছে, তাই সেগুলোর থেকে কিন্তু মেমোরি এবং যা যা পার্ট আছে সেগুলো নষ্ট হতে শুরু করে, সেটাও একটা পার্ট হচ্ছে ডিমেনশিয়া। তো ফার্স্ট বললাম অ্যালজাইমার, সেকেন্ড বললাম ভাস্কুলার ডিমেনশিয়া, থার্ড হচ্ছে গিয়ে আমাদের লুইস বডি ডিমেনশিয়া, সেটাও একটা আলাদা টাইপ। এগুলো হচ্ছে গিয়ে সায়েন্টিফিক নামগুলো বলছি, এগুলো সাধারণ বোঝা না। এবার হচ্ছে গিয়ে
এবার ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া আর তার সাথে হচ্ছে পার্কিনসনিজম অ্যাসোসিয়েট ডিমেনশিয়া, এইগুলো হচ্ছে টাইপ। এবার হচ্ছে গিয়ে আমার বয়স্ক মা বাবা ভুলে যাচ্ছেন যে কোনো একটা হতে পারে। এই যে আমি বললাম যে 5টা 6টা টাইপ বললাম, এটা হচ্ছে ট্রু ডিমেনশিয়া, মানে সত্যিকারের কারণ আছে। আর হচ্ছে গিয়ে আমরা যে সমস্ত মা বাবাকে প্রথমে পাই তাদের মধ্যেও কিন্তু 60 থেকে 65% পেশেন্ট থাকে সিউডো ডিমেনশিয়া। সিউডো ডিমেনশিয়া কি, যে তিনি ভুলে যাচ্ছেন এবং তিনি পুরোটাই বিহেভ করছেন ডিপ্রেশনের মতো। মানে আমার কাছে যখন একজন বাবা মা আসেন, মানে তাদের কমপ্লেন থাকে, বাড়ির লোকের কমপ্লেন থাকে যে বাবা এই কাজটা ভুলে যাচ্ছে, বাবা এটা করতো এখন করতে পারছে না, এবং চাবি কোথায় রেখেছে সেটা খুঁজে পাচ্ছে না, চোখের সামনেই একটা জিনিস আছে কিন্তু সেটা উনি খুঁজে পাচ্ছেন না, এবং আমরা যখন দেখাচ্ছি তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি খুঁজে পেলাম, মানে একটা অদ্ভুত জগৎ থেকে তিনি পড়লেন। এই যে যখনই আমার কাছে আসলো, আমরা প্রথমে ডায়াগনোসিস করে নিই পেশেন্ট কি ট্রু ডিমেনশিয়া নাকি সিউডো ডিমেনশিয়া। যদি সিউডো ডিমেনশিয়া হয় এর ট্রিটমেন্ট আছে, কিন্তু ট্রু ডিমেনশিয়া হলে আমাদের কি হয়, অ্যাকচুয়ালি ব্রেন ড্যামেজের থেকে হচ্ছে, এবং সেটা কিন্তু আমরা যদি আমি অ্যাজ আ ডক্টর বাবু যদি বলি যে আমি পুরো ঠিক করে দেবো, এটা অসম্ভব ব্যাপার। কারণ কোনো নিউরোলজিক্যাল ইন্টারভেনশন বা এমন কিছু মেডিসিন নেই যেগুলো হচ্ছে গিয়ে নার্ভ আবার আমাকে রিজেনারেট করে দেবে। তো ট্রু ডিমেনশিয়াটা কিন্তু আমরা মেডিসিন দিয়ে আর যাতে না হয়, ফার্দার প্রোগ্রেস না করে, বা তার যে সাইন সিমটমস বা তার ফলে যা হচ্ছে সেগুলোকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। এখন প্রথমে আসি আমরা হচ্ছে সিউডো ডিমেনশিয়া। সিউডো ডিমেনশিয়ার মধ্যে হচ্ছে কি আমাদের কিছু হরমোন রয়েছে, কিছু এনজাইম রয়েছে বডিতে, সেইগুলো কারণে হয়, এবং কিছু হচ্ছে ইলেকট্রোলাইট যেরকম সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স হলে। এবার হচ্ছে গিয়ে আমাদের ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, ফার্স্টে মানে মাইল্ড মানে কম, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট ব্রেনের যা হয় সেগুলো, এগুলো তো সব ডাক্তারি টার্ম। তো মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট এই ফেজে যদি আমরা পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু ওর ডিমেনশিয়া থেকে বার করতে পারি। আমাদের যখন পেশেন্ট প্রথমে আসে আমরা প্রথমে 3টে ডি রুল আউট করতে হয়, একটা হচ্ছে ডিপ্রেশন, একটা হচ্ছে ডেলিরিয়াম, একটা হচ্ছে কি ডিমেনশিয়া। মানে ডিমেনশিয়াতে যাওয়ার আগে কিন্তু ডিপ্রেশনটাকে রুল আউট করতে হয় এবং তার সাথে সাথে ডেলিরিয়ামটাকে রুল আউট করতে হয়। কি হয়, ডিমেনশিয়া এটা একটা একদিনের জিনিস নয়, এটা একটা ক্রনিক অনেক দিনের জিনিস, মানে ক্রনিক প্রসেস। যখনই কোনো মা বাবা হিস্ট্রি দেবে বা বাড়ির লোক হিস্ট্রি দেবে, তার একটা ব্যাকগ্রাউন্ডে 1 বছর 4 বছর 5 বছর 10 বছরের একটা গল্প থাকবে। কিন্তু হঠাৎ করে হলো 1 মাস হলো, 1 মাসে যেগুলো হচ্ছে যে 1 মাসেই দেখতে পাচ্ছি বাবা মা ভুল কথাবার্তা বলছেন এবং সবকিছু ভুলে যাচ্ছেন, মিসবিহেভ করছেন, এবং অনেক সময় উল্টো পাল্টা কথা বলছেন এবং যেটা ওনার বলার কথা নয়, এবং এমন এমন বিহেভ করছে যেগুলো বাড়িতে করার কথা নয় সেগুলোও করছে। কিন্তু এগুলো হচ্ছে সবই আমাদের সিউডো ডিমেনশিয়া। সেটা কি কোনোভাবে মানসিক হ্যাঁ, টানাপোড়েন থেকে আসে, মানে একদম অতীতে ঘটা কোনো ঘটনা একদম থেকে? একদম এই যে বললাম যে ডিপ্রেশন এবং ডেলিরিয়াম, আমাদের হচ্ছে গিয়ে যেরকম থাইরয়েড আমাদের বডিতে একটা ভীষণ বড় রোল প্লে করে, আমাদের সেই সময় কিন্তু থাইরয়েড লেভেলটা চেক করতে হয়। আমাদের ভিটামিনস রয়েছে কিছু, সেই ভিটামিনস লেভেল আমাদের চেক করতে হয়। পেশেন্টের ইলেকট্রোলাইটস এর মধ্যে সোডিয়াম আর পটাশিয়াম হচ্ছে গিয়ে মেন। দেখবেন বয়স হলেই সোডিয়াম অনেক পটাশিয়ামের একটা মানে ডিসব্যালেন্সটা বেশিরভাগ বয়স্ক হ্যাঁ, লোকেদের হয়। আমার একদম মনে হয় স্ট্রোক হওয়ার পরে বোধহয় অনেকবার হ্যাঁ হয়েছে, হয় আমার দিদার ক্ষেত্রে আমি দেখেছি। একদম। মানে ডাক্তারবাবু বলছেন সোডিয়াম পটাশিয়ামের লেভেল এদিক ওদিক হয়ে যাওয়াতে হয়তো ভুল হ্যাঁ, হচ্ছে। তো এইগুলো যদি আমরা কারেক্ট করে দিই সেটা কিন্তু ডিমেনশিয়া নয়। এটা যদি আমরা কারেক্ট করে দিই যে ডিমেনশিয়া বা হচ্ছে ডিপ্রেশনে আছে কিনা, তাহলেই কিন্তু আমরা আমাদের ডিমেনশিয়া পার্টটা কারেক্ট হয়ে যায়। কিন্তু ট্রু ডিমেনশিয়া, যেটা আপনার প্রশ্ন ছিল অ্যালজাইমার, অ্যালজাইমার কিন্তু হচ্ছে গিয়ে আমরা মেডিসিন দিয়ে যাতে ফার্দার প্রোগ্রেস না করে সেটাকে প্রিভেন্ট করতে পারি। আর অ্যালজাইমার হচ্ছে গিয়ে কোনো রকম ভাবেই পুরো ঠিক করে দেব সেটা নয়, আমাদের ওষুধ চলাকালীন অনেক বাড়িতে অনেক বাবা মাই আছে খুব প্যাথেটিক, মানে আমরা যখন ট্রিটমেন্ট করি আমাদেরই চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এমন এমন বাবা মা আছে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় এবং সে যাকে বলে উন্মাদ হয়ে যাওয়া, এরকম পেশেন্টও কিন্তু আমাদের আছে। এবার যদি আমরা যে ডিপ্রেশন পার্টটা নিয়ে বলি, যেটা আমাদের সব থেকে বড় জায়গা, একটা সৈনী বললো লোনলিনেস, মানে একাকিত্ব এবং ডিপ্রেশন জায়গা। কারণ আজকে কিন্তু আমার এই অভিজ্ঞতাতে যেটা পাচ্ছি, বাবা মায়ের ডিপ্রেশনে যাওয়ার পিছনে আমরা অনেকটা বড় দায়ী। কারণ ছোট্ট একটা ঘটনা বলি, যে আমার একজন গতকাল আমি দেখলাম তিনি থাকেন হচ্ছে গিয়ে বালিগঞ্জে, এবং
বাবা হচ্ছে গিয়ে রিটায়ার করেছে, 4 বছর হয়ে গেছে, এবং তারপরে উনি পুরোটাই হচ্ছে গিয়ে বাড়িতেই বসে থাকছেন, এবং বাবা একটু কম বাইরে বেরোন। কিন্তু হচ্ছে গিয়ে যেহেতু আগে জব ছিল, রেগুলার বেরোতো, সবকিছু করতো, এখন তিনি করতে পারছে না। কিন্তু হচ্ছে গিয়ে তার জন্য ছেলে মেয়ের যে সাপোর্টটা দেওয়া দরকার সেই সাপোর্টটাও তিনি পাচ্ছেন, এটা ওনার মনে হয়েছে। হুম, কিরকম মনে হয়েছে, যেরকম বাড়িতে ওনার এক ছেলে এবং বৌমা দুজনই হচ্ছে কি জব করেন, এবং তারা সল্টলেকেই জব করেন এবং কর্পোরেট সেক্টরেই আছে, দুজনকেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতে হয়, সকালেই তারা বেরিয়ে আসে। কিন্তু তার এতদিন যে নিজেও বাইরে বেরোতেন এবং ওয়াইফ ঘরে থাকতেন, সেই ওয়াইফের কথা কিন্তু এতদিন কিন্তু উনি ভাবেননি। তাহলে সে ওয়াইফও তো তিনি ডিপ্রেশনে ছিলেন, হুম, থাকতে পারেন, কিন্তু সেটা ভাবেনি। আজকে যখন নিজের ক্ষেত্রে হচ্ছে, তখন কিন্তু তিনি বুঝতে পারছেন যে একটা মানুষের সঙ্গ দেওয়া কতটা দরকার। এবার হচ্ছে গিয়ে যেটা ফার্স্ট বললাম, যে আমাদের দায়িত্ব বা আমরা রেসপন্সিবিলিটি অনেকটাই বেশি। আজকে যখন আমার মাকে ঘরে দেখে আসলাম সকালে, যে মা ভালো আছে, এবং মায়ের সাথে আমি স্নান করার পরে আমি একাই খেয়ে উঠতে পারতাম, এবং আমাকে মা খাবার দেওয়ার সাথে সাথে আমি মাকে বললাম, তোমার যা কাজ থাকে, মায়ের এখন রান্না কমপ্লিট হয়নি, দুপুরে বাবা খাবেন, তার জন্য বললাম, মানে পুরোটাও কমপ্লিট হয়নি, বললাম যতটা হয়েছে তুমি আমার সাথে বসো, আমার সাথে খাও। এবং খেলাম, এবং মা কালকে কি খেয়েছে, কি করেছে না করেছে, জাস্ট 10 মিনিট গল্প করলাম। যে গল্প করার হয়তো কোনো যুক্তিও নেই, কিন্তু হুম, মা যে কতটা হ্যাপি যে এই যে টাইম দিয়ে আসলাম, হুম, এবং আমার জুতোটা এগিয়ে দেওয়া থেকে শুরু করে, আমি জানি যে মা হচ্ছে গিয়ে জুতোটা না দিলেও আমিও নিয়ে নিতে পারি, কিন্তু হচ্ছে গিয়ে মা এই যে করতে হ্যাবিট যেগুলো, সেইগুলো করতে দেওয়া আর এই যে সময় দেওয়া, এটা খুব দরকার। এরপর আমি যখন এখান থেকে বেরোবো, জাস্ট তো 1 মিনিট একটা কল করে, কি করছো, কতদূর তোমার রান্না হয়েছে, শেষ হয়েছে, জাস্ট ঘরটা পরিষ্কার হলো কিনা, বা তোমার হচ্ছে গিয়ে ঘর মোছা হলো কিনা, তুমি পুজো দিতে কখন বসবে। মানে আপনি বলছেন সঙ্গ দেওয়াটা সন্তানদের একটা একদম, বড় কাজ, একদম, সেটা যেটা আমরা করতেই হবে। করছি না। হুম, এটাই হচ্ছে গিয়ে আমরা সবার ক্ষেত্রে সবকিছু হয় না, হুম। কিন্তু মানে অধিক ব্যস্ততার মধ্যে যদি অল্প সময়ে একটু টাইম দিতে পারি না, তাহলে এগুলো থেকে কিন্তু আমাদের মা বাবা অনেকটা ভালো আমার থাকেন। মনে হয় বয়স্ক লোকেদের মধ্যে বোধহয় এটাও কোনোভাবে মানসিকভাবে ক্রিয়েট করে যে ইয়াং কালে আমি এককালে এই করেছি, কিন্তু এখন শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি বলে পারছি না, তাই লোকেও হয়তো আমাকে ঠিক অতটা গুরুত্ব দিচ্ছে না। এটা কি একটা এটা তো একটা ভীষণ বড় জায়গা ডিপ্রেশনের। এটা বয়স্ক বাবা মাকে আমি বলবো, যে আপনারা যে নিজেদের ভাবছেন যে আমরা এটা পারবো না, যেরকম কি হয়, কারণ আমি তো কলকাতা শহরের অনেক বাবা মাকেই দেখি, হুম, হুম, এবং সেখানে দেখতে পাচ্ছি যে তারা একটা ভয় খায় যে আমার নাতি নাতনি এখন ইংলিশ মিডিয়াম হুম, স্কুলে হুম, হুম, পড়ছে, হুম, এবং আমি সেগুলো পড়াতে পারবো না, আমি কি বলবো, সেই জন্য তারা নাতি নাতনির কাছে যাচ্ছেই না। এবং হচ্ছে গিয়ে বাবা মা যে নাতি নাতনি তাদের কাছে আসছে না, এটা কিন্তু ওদের একটা দুঃখের বড় হুম, জায়গা। হুম, হুম, কিন্তু তারা নিজে থেকেই যাচ্ছে না, কারণ আমি ওগুলো পড়াতে পারবো না বা আমি বুঝতে পারবো না। হুম, তো আমার এই ক্ষেত্রে বলার যে, যে দাদু দিদা ঠাকুমা যারা রয়েছেন, আপনাদের পুঁথিগত বিদ্যা দিতে হবে না, যে আপনারা আপনার জীবনের কথা শোনান, হুম, তাদেরকে ডাকুন কাছে, 10 মিনিট গল্প করুন। হুম, আপনারা ইয়াং এজে কেমন ছিলেন, আপনারা কি করতেন, কি খেতেন, কিভাবে নিজেকে সার্ভাইভ করেছেন, আপনারা কতটা কষ্ট করেছেন, আমরা তো আর এতটা কষ্ট করিনি, হুম, আমরা এত কষ্ট দেখিনি, তো সেই গল্পগুলো শোনান। গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, যার যেটা ধর্মগ্রন্থ আছে সেগুলো পড়ান, সেগুলোর গল্প বলুন। ভালো হওয়ার অনেক উপদেশ দেওয়া যায়, শুধু পুঁথিগত বিদ্যা প্রোভাইড করার জন্য, দেওয়ার জন্য ওনার মা বাবা রয়েছেন, স্কুল টিচার আছে, বাড়িতে টিউশন স্যার ম্যাডাম আছে, তারা দেবে। কিন্তু আপনারা এগিয়ে আসুন, আপনারা সবকিছু শেয়ার করুন, তাদের সাথে মিশুন, নাতি নাতনিকে টাইম দিন, এবং বাবা মায়ের, আমাদের ইয়াং ছেলে মেয়েদেরও বলার, যে আপনারাও আপনাদের ছেলে মেয়েকে কিন্তু দাদু দিদার কাছে ছাড়ুন। এবার এই যে ডিপ্রেশনের পার্টটা, আজকে আমার সোসাইটিতে আমি যদি চেম্বারে 10টা পেশেন্ট দেখি, তার মধ্যে থেকে 7টা পেশেন্টই থাকে হচ্ছে ডিপ্রেশন, হুম, হুম, একাকিত্ব, লোনলিনেস, এই সমস্যা। তার মানে কি, আমার কলকাতা এখন একটা বড় ডিপ্রেশনের মধ্যে হুম, দিয়ে হুম, যাচ্ছে। আর যে ডিপ্রেশন হলে আমরা কি কি কারণ কিভাবে বুঝবো, এটা খুব সোজা ব্যাপার। ফার্স্ট হচ্ছে গিয়ে মা বাবাদের কমপ্লেন থাকবে যে স্লিপ প্রবলেম হবে। হুম, কেমন স্লিপ প্রবলেম? কিছু কিছু মা বাবা প্রচুর ঘুমাচ্ছে, হুম, আবার কিছু কিছু লোক হচ্ছে একদম ঘুমাচ্ছে না, হুম, মানে ইনসমনিয়া থাকছে, তারা হুম, ঘুমাচ্ছেই না, বারবার উঠে পড়ছে, তাদের ঘুম আসছে না, এটা একটা সাইন। ঠিক আছে। হুম, সেকেন্ড হচ্ছে গিয়ে, আমার বাবা মা যে সমস্ত আগে যে সমস্ত কাজকর্মগুলো করতেন, কেউ রান্না করতো, কেউ বাগান করতো, কেউ কবিতা বলতো, কেউ কিছু লিখতো, এখন আর ওনার এটা করতে ভালো লাগছে না।
মানে অ্যানহেডোনিয়া, মানে ওই কাজটা করতে উনি পাচ্ছেন না বা ইচ্ছা করছেন না। এটা হচ্ছে দু যেটা নম্বর। তার একসময় পছন্দের এক সময় খুব ভালো করতো, মানে সে বেস্ট ছিল। হুম হুম তাহলে দু নম্বর এটা। আমরা যদি দেখি তিন নম্বর ক্রাইটেরিয়া কি, তিন নম্বর ক্রাইটেরিয়ার মধ্যে গিল্টি ফিল করা, যে নিজেকে সবকিছুতে দোষারোপ করা, হুম যে আমার জন্যই মনে হয় এটা হলো, আমি এটা যে করিনি মনে হয় এটা হলো, যে এই গিল্টি ফিলটা করা যাবে না। এটাও যদি বোঝেন যে আমার আজকে ডিপ্রেশন ঢুকছে কিনা কোনো বাবা মা, এটাও একটা হচ্ছে তিন নম্বর ক্রাইটেরিয়া। আমরা যদি চার নম্বর দেখি, সেটা হচ্ছে যে এনার্জি লস, মানে সব সময় মনে হচ্ছে যে আমি ক্লান্ত, আমি দুর্বল, আমি কিছু করতে পারবো না, আমার দ্বারা এটা হবে না, আমি মানে এটা করলে হয়তো উল্টো পাল্টা হয়ে যাবে, তাই আমি করব না, এই ভয়টা কিন্তু তারা সব সময় পায়। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন লস হয়ে যায়, যে আগে যে কনসেন্ট্রেশন দিয়ে একটা কাজ করতো, সেই কাজ কিছু করতে পারছে না। আজকে আমি বা গিয়ে যখন দেখছি যে আমি কোনো একটা প্রশ্ন করছি, সে প্রশ্নের উত্তর, আমার কোশ্চেন যা আছে উত্তর ঠিক উল্টো পাল্টা, মানে অন্য উত্তর দিচ্ছে, মানে আমার সাথে আমার কথাটা উনি কনসেন্ট্রেট দিয়ে শুনছেনই শুনছেই না না। হুম সেই ধৈর্যটাও নেই, সেই ক্ষমতাটাও ওনার নেই। হুম এই যে কনসেন্ট্রেশন লস হয়ে যাওয়া। এরপরে হচ্ছে গিয়ে অ্যাপেটাইটের সমস্যা, যে কোনো কোনো বাবা মা দেখছি প্রচুর প্রচুর খেয়ে হেলদি হয়ে যাচ্ছে, হুম আবার কোনো বাবা মা খাচ্ছেনই না খাচ্ছেই না। হুম এটাও হচ্ছে গিয়ে আমার কিন্তু একটা ডিপ্রেশনের লক্ষণ। আচ্ছা খিটখিটে হয়ে যাওয়া হ্যাঁ, সেটাও কি একদম। তার পরের ক্রাইটেরিয়াই আছে হচ্ছে গিয়ে সাইকোমোটর অ্যাজিটেশন। হুম এই সাইকোমোটর অ্যাজিটেশন হচ্ছে গিয়ে বাবা ঠিক আছে, মা ঠিক আছে, সাডেনলি কোনো একটা ছোট জিনিস নিয়ে ভীষণ ভাবে অ্যাক্সিলারেট হুম করা, হুম যেটা হয়তো করা ওনার একদমই ঠিক নয়, বা ওই মুভমেন্টে ওটা নিয়েই ঠিক নয়। যেরকম ধরুন, আহ কালকেই চেম্বারে একজন বাবা, উনি এসছেন, মা বাবা দুজনেই এসছিলেন, তো ছেলে বৌমা থাকে হচ্ছে লন্ডনে, তারা এসছে, এবং বৌমা বলছে বাবা, এবং শাশুড়ি সেটা আমাকে বলছে যে উনি আগে যেরকম ভাবে বিহেভ করতো, আজকে বৌমা এসে পুরো সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে বাবা আপনি এইরকম তো বিহেভিয়ার কোনোদিনই করেননি। মানে উনিও হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন। হুম তো বলছে যে আমরা এতদিন এত একসাথে ছিলাম, কিন্তু আজকে আমি অদ্ভুত দেখছি, মানে ছোট ছোট জিনিস নিয়ে যেটা আপনার রাগার কথা নয়, কিন্তু তিনি রেগে যাচ্ছেন। এবং যখন আমার চেম্বারেও আসলেন, এবং আমিও দেখতে পাচ্ছি যে ছোট ছোট জিনিস নিয়ে যখন আমি জিজ্ঞেস করছি, এবং আমার উপরেও রাগার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু আমি ব্যাপারটা বুঝতে পারছি, সেই জন্য আমি অন্যদিকে ডাইভার্ট হয়ে সেটাকে কন্ট্রোল করতে পারছি, এবং সেটা কিন্তু মা বুঝতে পারছে, ওনার ওয়াইফ বুঝতে পারছে, এবং ওয়াইফ আমাকে বললো যে আপনি যেগুলো ফেস করছেন, সেম হচ্ছে কি আমার বৌমাও কিন্তু আজকে সার্টিফিকেট দিলেন যে বাবা আপনি আগে তো এরকম করতেন না। এরপরে হচ্ছে গিয়ে লাস্ট যেটা, সেটা হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি, হুম হুম যে ভালো লাগছে না, আমি কোনো কিছু করব না, যা কিছু করি আমার দোষ, আমার ঘুম হচ্ছে না, আমার খাওয়া দাওয়া হচ্ছে না, তো আমার বেঁচে থেকে লাভ নেই, আমি মরে যাব। হ্যাঁ এই বৃদ্ধদের মধ্যে লক্ষণগুলো সুইসাইড যদি, করার হ্যাঁ এই প্রবণতা ভীষণ বেড়ে লক্ষণগুলো যায় যদি থাকে, তাহলে ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের ডিপ্রেশনটাকে রুল আউট করতে হয়। হুম কারণ হচ্ছে এই যে যে ক্রাইটেরিয়া গুলো বললাম, এর এর মধ্যে যদি পাঁচটা ক্রাইটেরিয়াই মিলে যায়, তাহলেই হচ্ছে কি এই সাতটা আটটা ক্রাইটেরিয়ার মধ্যে পাঁচটা মিললেই হচ্ছে পেশেন্ট ডিপ্রেশন। জাস্ট তার একটু ট্রিটমেন্ট দিলেই কিন্তু সে ঠিক হয়ে যাবে, সে আগের জায়গায় চলে আসবে। এটা কিন্তু ডিমেনশিয়া নয়, এটা হচ্ছে ডিপ্রেশন। আর ডেলিরিয়ামও হচ্ছে অ্যাকিউট কন্ডিশন। আমার যখন হসপিটালে পেশেন্ট ভর্তি হয়, যখন ইউটিআই হয়ে যাচ্ছে, এলআরটিআই হয়ে যাচ্ছে, মানে ইউরিনে ইনফেকশন হুম হচ্ছে, বুকের ভিতরে নিউমোনিয়া হচ্ছে, এবং পেশেন্ট সেপসিসে চলে যাচ্ছে, তখন নানান রকম ইলেকট্রোলাইটস ডিসব্যালেন্স, সোডিয়াম পটাশিয়াম যেটা বললেন, সেটার কারণে কিন্তু পেশেন্ট ডেলেরিয়ামে চলে যায়। আমরা যদি জাস্ট ওই পার্টগুলো ঠিক করতে পারি, তাহলেই কিন্তু আমার পেশেন্ট আবার নর্মাল হয়ে যায়। এগুলো কিন্তু ডিমেনশিয়া নয়। আর ডিমেনশিয়া তো বললাম, যেটা ট্রু ডিমেনশিয়া, সেটা কিন্তু ট্রিটমেন্ট, মানে প্রপার গাইডেন্স এবং প্রপার ট্রিটমেন্ট করলে আমাদের ফার্দার প্রোগ্রেস করবে না, কিন্তু আমরা কিন্তু পেশেন্টকে অনেকটা স্টেবল করে নিতে পারবো, বা স্টেবিলিটি প্রোভাইড করতে পারবো। আচ্ছা আমার দাদু যখন বেঁচে ছিলেন আমি দেখেছিলাম যে ওনাকে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে হতো। কখনো কার্ডিওলজিস্টের কাছে যেতে হচ্ছে, আবার নেফ্রোলজিস্ট, কখনো সাইকোলজিস্ট, ডিফারেন্ট ডিফারেন্ট ডাক্তারের কাছে যেতে হতো। এবং এক একদিন এক একজনের ডেট থাকতো, কোনো ডাক্তার কোনো ডাক্তারের ওষুধ দেখতে চাইতেন না, এবং বাড়ি এসে যখন আমরা মেলাতাম প্রায় 20 থেকে 25টার মতো ওষুধ হয়তো তাকে খেতে হচ্ছে। তিনি নিজেও বিরক্ত হচ্ছেন, সঙ্গে আমাদেরও একটা হ্যারাসমেন্ট এক একদিন এক একজন ডাক্তারের কাছে। এবং উনি নিজে সব থেকে বড় কথা ওষুধ আর খেতে চাইতেন না লাস্টের দিকে। তো এই বিষয়ে কি করা উচিত? আজকে যে প্রশ্নটা সোহিনী করলো, এটা শুধু সোহিনীর ক্ষেত্রেই নয়, এটা আমার সব বাড়িতেই একই সমস্যা। আজকে আমাদের এই যে যে লজি যেগুলো রয়েছে না, কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, এবং হচ্ছে গিয়ে সাইকিয়াট্রিক, আলাদা আলাদা যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন,
এই ডাক্তারবাবুদের আমাদের বয়স্ক বাবা মায়ের ক্ষেত্রে আমরা যেটা ফেস করি যে কারো যদি একটা রোগ থাকে, যদি কারো হচ্ছে গিয়ে হার্টের সমস্যা আছে, তিনি কার্ডিওলজিস্টের কাছে গেছেন, ঠিক আছে, কিন্তু যে বাবা মাকে কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, নিউরোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট, তার সাথে হচ্ছে গিয়ে আরো ডাক্তারবাবুর কাছে যেতে হচ্ছে, তখন কিন্তু একটা সত্যিই বড় সমস্যা তৈরি হয়। আজকে যদি এখানেই হচ্ছে গিয়ে জেডিয়াট্রিশিয়ানের কাজ, জেডিয়াট্রিক্স মেডিসিনের কাজ, যে আমরা পুরো সেই বাবা মাকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসব এবং একটা হলিস্টিক অ্যাপ্রোচ করব এবং একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ করব, যে একজন ডাক্তারবাবুর আন্ডারে থেকেই তার কিভাবে সেটাকে ম্যানেজ করা যায়। যে আপনি বললেন যে 20টা ওষুধ হয়ে যেত এবং পরবর্তী সময় সেই ওষুধ খেত না, এটা স্বাভাবিক। আজকে আমার জ্বর হলে একটা প্যারাসিটামল খেতে গেলে যে আমার কষ্ট হয়, এবং অনেক সময় খাই না যে ঠিক আছে চলো, কিন্তু যখন 20টা ওষুধ কাউকে সারাদিনে খেতে হচ্ছে, তার কতটা প্যাথেটিক পার্ট এটা। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্রই উপায় হচ্ছে বয়স হওয়ার সাথে সাথে বাবা মাকে এমন একজন ডাক্তার দেখাতে হবে যে ডাক্তার ওনার সবকিছু দেখবেন। এবং আমি অ্যাজ আ জেডিয়াট্রিশিয়ান আমি বলছি না যে আমি সব জানি। কার্ডিওলজিস্ট যখন কোনো ইন্টারভেনশন পার্ট লাগবে, কারো স্টেন বসাতে হবে, সেটার জন্য আমি কার্ডিওলজিস্টের কাছে রেফার করব। কারো হচ্ছে গিয়ে কোনো অপারেশন করতে হবে, কোনো মানে কিডনিতে কিছু করতে হবে, সেই ক্ষেত্রে আমরা নেফ্রোলজি, নিউরোলজি রেফার করব। কিন্তু তার আগে এবং অপারেশন হয়ে আসার পরে ফলো আপ কিন্তু আমিই করব। কারণ একটা পার্টিকুলার ইয়াং বাবা মানে পেশেন্ট যদি হয়, তার একটা হার্টের সমস্যা আছে, সে কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছে, শুধু কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু বয়স হওয়ার সাথে সাথে যে এত জায়গায় যাওয়া, যেতে যেতে আজকে এই কার্ডিওলজিস্ট 5টা, নেফ্রোলজি 4টে, এই যে ওষুধ 4-5টা করতে করতে যখন 20 থেকে 30টা ওষুধ হয়ে যাচ্ছে, সেই ওষুধগুলো দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু একই ওষুধ বারবার করে খাচ্ছেন। অনেক সময় বয়স্ক বাবা মারা বুঝতে পারেন না, অনেক ওষুধ খান না, সেইগুলো বুঝিয়ে দেওয়ার মতো কিন্তু কোনো মানুষ নেই। তো এই জায়গাগুলোকে কারেক্ট করা কিন্তু আমাদেরই দায়িত্ব। এই যে পলিফার্মাসি, আজকে যদি আসি যে মোর দ্যান 5 মেডিসিন ইউজ করাকেই বলা হচ্ছে পলিফার্মাসি, আর মোর দ্যান 10 হলো গিয়ে হাইপার পলিফার্মাসি। তো যখনই কোনো বাবা মায়ের 5টার বেশি ওষুধ হবে বা 10টার বেশি ওষুধ হবে, তখনই কিন্তু একজন জেডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করা উচিত। যে ডাক্তারবাবু আমার এই 10টা ওষুধ চলছে, আমার নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট এনারা এটা এটা দিয়েছেন, এবার আপনি বলুন আমি কোনটা খাবো, কোনটা খাবো না, কিভাবে চলবো, কিভাবে চলবো না। এবং আমরা দেখব সেখানে কোন ওষুধটা হচ্ছে গিয়ে খুবই দরকার আর কোন ওষুধগুলো না খেলেও চলবে, যে আমরা ব্যালেন্স দিয়ে মোটামুটি করে চলতে পারবো। তো আমরা সেখানে কিন্তু একটা অ্যাডজাস্ট করে দিতে পারবো মেডিসিনের। এই যে হলিস্টিক অ্যাপ্রোচটা কিন্তু খুব দরকার। এর জন্যই হচ্ছে আজকে জেডিয়াট্রিক্স মেডিসিন। হয়তো আপনার দাদু আজকে থাকলে আমি হয়তো সেই একটা পুরো সিস্টেম তৈরি করে দিতে পারতাম যে কি খাবেন কি খাবেন না। আর সব সময়ের জন্যই যে একজন যদি আমার ইন্টারভেনশন পার্ট না দরকার বা কোনো একটা বড় কিছু না দরকার, সে কার্ডিওলজিস্টের কাছে যাবে সেটা, বা নেফ্রোলজিস্টের কাছে যাওয়ার কোনোই দরকার নেই। কারণ হচ্ছে গিয়ে এই যে হ্যারাসমেন্ট শুধু পেশেন্ট নয়, পেশেন্টের সাথে পেশেন্টের বাড়ির লোক এবং সবাই আমরা ব্যস্ত জীবনে, মানে আমরা সবাই র্যাট রেসে দৌড়াচ্ছি, আমাদের লাইফ হচ্ছে ইএমআই এর মতো। তো আমরা যদি কাজে না যাই তাহলে আমাদের পেট চলবে না, সেটাও একটা যেরকম পার্ট। আবার বয়স্ক বাবা মা এই রোজ রোজ নিয়ে যাওয়া এবং তার যে ট্রান্সপোর্ট, তার যে খরচা এবং তার যে মেন্টাল একটা হ্যারাসমেন্ট, এটা কিন্তু বড় জায়গা, যেটা আমরা কিন্তু একজন জেডিয়াট্রিশিয়ানকে দেখালে সেগুলো পুরোটাই প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, এই জেরিয়াট্রিক মেডিসিন এই কনসেপ্টটা কেন এখনো এতটা অধরা? আচ্ছা, এর কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট, আমার স্বপ্ন ছিল আমি গাইনোকোলজিস্ট হব, আমি গাইনি নেব, আমার দাদা গাইনোকোলজিস্ট। তো সবকিছু গাইনি গাইনি গাইনি, আলটিমেটলি আমি জেডিয়াট্রিক্স মেডিসিন নিলাম। কারণ এই যে ভালো লাগা, মানুষ তো সবার সবকিছু ভালো লাগে না। অনেক সময় অনেক ডাক্তারবাবুর অনেক আমাদের সেক্টর আছে যেরকম যাদের ম্যালিগনেন্সি নিয়ে, যারা ক্যান্সারের বিশেষজ্ঞ ডাক্তার, এবং হচ্ছে গিয়ে তাদের ক্ষেত্রে দেখুন ডাক্তার হচ্ছে আফটার 6 মান্থ, কোনো পেশেন্ট 2 মাস, 4 মাস, 6 মাস পরে কিন্তু মারা যাবেই। তাহলে আমাদের যে আমরা অ্যাজ আ ডাক্তার, আমাদের সব থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা হচ্ছে একটা পেশেন্টকে ভালো করতে পারা। কিন্তু ওনাদের ক্ষেত্রে সেই ভালো জায়গা মানে সেটা কিন্তু নেই, যে জানি যে আমি এমন পেশেন্টকে ট্রিটমেন্ট করছি যে পেশেন্ট হয়তো আর বেশি দিন থাকবে না। তো সেটা একটা জায়গা। এবং এই জেডিয়াট্রিক
জেডিয়াট্রিক্স মেডিসিন বয়স্ক মানুষদের নিয়ে ভাবা, বয়স্ক মানুষদের কাছে যাওয়া, বয়স্ক মানুষদের কথা শোনা। কারণ আমরা হচ্ছে গিয়ে শুধু সায়েন্স অফ মেডিসিন নিয়ে কাজ করি না। সায়েন্স অফ মেডিসিন হচ্ছে গিয়ে একটা পেশেন্ট আমার কাছে আসলেন, আমি দেখলাম তার কি কি হলো, কি কি সমস্যা শুনলাম, ওষুধ লিখে দিলাম এবং কিছু ইনভেস্টিগেশন দরকার হলে লিখে দিলাম, আচ্ছা বাবা এটা তুমি খেয়ে নাও। এটা হচ্ছে সায়েন্স অফ মেডিসিন। এটা করলে কিন্তু আমাদের বয়স্ক মা বাবার ক্ষেত্রে হবে না। আমাদের তার সাথে আর্টস অফ মেডিসিন লাগবে, লাগবে হচ্ছে গিয়ে ইনভায়রনমেন্টাল মেডিসিন, লাগবে হচ্ছে সাইকোসোশ্যাল মেডিসিন এবং পেশেন্টের ডিগনিটি, পেশেন্ট পার্টির ডিগনিটি। এই সব কটা ডোমেন নিয়েই কিন্তু জেডিয়াট্রিক্স মেডিসিন। আজকে আমি ওষুধ লিখে ছেড়ে দিলাম, সেই মা ওষুধ কিনে খাচ্ছে কি খাচ্ছে না, বেশি খাচ্ছে কি কম খাচ্ছে না, আমি দেখছি না। আমার যে ওষুধ দিলাম সেই ব্র্যান্ডের ওষুধ আমার বাবা মা কিনতে পাচ্ছেন কিনা সেটাও কিন্তু আমি দেখছি না। আমার যে ওষুধ খাচ্ছেন বাবা, যে ওই ওষুধটাতে ভালো আছেন কিনা পরবর্তী সময় তার খবরটাও কিন্তু আমরা নিচ্ছি না। সে ফোন করলে সে ফোনটাও কিন্তু আমরা রিসিভ করছি না বা কোনো যোগাযোগ থাকছে না। সব সময় বয়স্ক বাবা মা চেম্বারে এসে দেখাতেও পারবে না তারা। এবং হচ্ছে গিয়ে পেশেন্ট কি চাইছে, আজকে পেশেন্ট কি, তার মেন সমস্যাটা কোথায়, তার মেন সমস্যাটা কি পটি হচ্ছে না সেটা, নাকি মেন সমস্যা ঘুম হচ্ছে না সেটা। এবং তার সাথে আমার বাড়ির লোক বা পেশেন্ট পার্টি যারা রয়েছে, বাবা মা যার সাথে যারা থাকেন, তারা কি বলছেন, এই যে পুরো সোসাইটি, পুরো হচ্ছে গিয়ে ডোমেন মিলেই হচ্ছে গিয়ে আমাদের জেডিয়াট্রিক্স মেডিসিন, মানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ। আমরা শুধু ওই সায়েন্স অফ মেডিসিন করে ছেড়ে দিতে পারি না। আপনি গাইনোকোলজিস্ট হতে চেয়েছিলেন, কথাটা বললেন, তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন করি যে বয়স্কদের মধ্যে একটা মেনোপজের সমস্যা আসে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে, যে একটা টাইমের পর তার যে মেনস্ট্রুয়েশন সাইকেল চলে সেটা বন্ধ হয়ে যায়। তো কি করে মানুষ বুঝবে যে সত্যিই তার মেনোপজ হয়েছে? কারণ পরবর্তীতে আমি দেখেছি, আমার পরিবারের মধ্যে অনেককে দেখেছি এটা পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। তো এই বিষয় সম্বন্ধে যদি একটু বলেন। আচ্ছা, এটা এটা আমাদের এই যে মাসিক যে বন্ধ হয়ে যাওয়া মেনোপজ, যেটা এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। যে বয়স হলে অটোমেটিক্যালি একটা সময় পরে কিন্তু আমাদের মাসিক বন্ধ হয়ে যাবে। এবং এটা কোন এজে হয়, আমরা মোটামুটি আমাদের কাট অফ রাখি 45 টু 55, 50 এই রেঞ্জে। তো আমাদের এভারেজ যদি দেখি 50 বছরের মধ্যে মোটামুটি মেনোপজ মহিলাদের হয়ে যায়। এবার এই যে মেনোপজ হয়ে গেছে আমি মায়েদের কি করে বুঝবো? কারণ হচ্ছে গিয়ে আমাদের মেনোপজের ডেফিনেশন অনুযায়ী আমাদের ধরুন লাস্ট যে পিরিয়ডটা হয়েছে বা ব্লিডিংটা হয়েছে তার মাঝখানে প্রায় 1 বছর গ্যাপ হয়ে গেছে, আর কোনো ব্লিডিং হয়নি বা মেনস্ট্রুয়েশন হয়নি, তখন কিন্তু আমরা তাকে মেনোপজ বলি। কারণ হচ্ছে কি অনেক সময় দেখা যায় যখনই আমাদের বয়স 38, 40 কাছাকাছি পৌঁছায় তখন কারো গ্যাপটা অনেকটা বেড়ে যায়, কারো 3 মাস, 4 মাস, 5 মাস পরেও আবার কিন্তু হয়, কিন্তু অ্যামাউন্টটাও কমে যায়। কিন্তু আমরা যদি দেখি যে 1 বছর গ্যাপ হয়ে গেছে আর হচ্ছে না, তার মানে সত্যি এটা হচ্ছে মেনোপজে চলে গেছে। এই পোস্ট মেনোপজাল অনেক সময় ব্লিডিং হয়, যেটাই হচ্ছে কি মেন মানে লক্ষণ থাকে কিন্তু ম্যালিগন্যান্সির বা ক্যান্সারের। যে একবার 1 বছর পুরো গ্যাপ হয়ে গেল, 2 বছর গ্যাপ হয়ে গেল, 5 বছর গ্যাপ হয়ে গেল, কোনো মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তারপরে হচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমাদের সাথে সাথে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করতে হবে। ওই জায়গাটা কিন্তু আমাদের তখন একটা ভয়ের জায়গা। আর হচ্ছে কি এই যে শুধু মেনোপজ হওয়ার মানে মেনোপজটা হলে আমার বয়স্ক মা বাবাদের কি কি লক্ষণ আমরা দেখতে পাই, এটা হচ্ছে কি যেহেতু একটা ন্যাচারাল ফেনোমেনা, আমাদের বডিতে কি হয় অনেকগুলো হরমোন কমে যায়, যেরকম ইস্ট্রোজেন, প্রজেস্টেরন কমে যায়। এবং ইস্ট্রোজেন, প্রজেস্টেরন কমে যায় কারণ বয়স হওয়ার সাথে সাথে আমাদের যে ওভারিতে যে ওভাম প্রডিউস হয় বা ডিম তৈরি হয়, সেই ডিমগুলো কিন্তু আর তৈরি হয় না। এই যে ওভুলেশন যখন বন্ধ হয়ে যায়, এই যে আমাদের মাসিক হওয়া মানেই হচ্ছে কি ওভুলেশন হয়, তারপরে হচ্ছে গিয়ে মাসিক হয়, এই ওভুলেশনটা কিন্তু আর হয় না, তাই ডিম তৈরি হয় না ওভারিতে, ওভুলেশন হয় না, তাই ইস্ট্রোজেন প্রজেস্টেরনও বডিতে কমে যায়। এই ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কিন্তু অনেক রোল আছে আমাদের বডিতে, যেরকম সেটা আমার বয়স্ক মা বাবা যেটা নিয়ে আসে, যেটা হচ্ছে পোস্ট মেনোপজাল লেডি, তারা বলবে যে আমার মাথাটা না মনে হচ্ছে প্রচন্ড গরম হয়ে যায় এবং আগুনের মতো বেরোয়, এবং তেল জল মাথায় যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে না, বুক ধড়ফড় বেড়ে যায়, কারণ হচ্ছে কি প্যালপিটেশন অনেকটা বেড়ে যায় এবং সবসময় ভিতরে একটা অ্যাংজাইটি ভাব কাজ করে। তার সাথে সাথে কি হয়, হাড় যে রয়েছে আমাদের, এই বয়স হওয়ার সাথে সাথে আমাদের হাড় কিন্তু দুর্বল হয়ে যায়, যেটাকে বলি আমরা অস্টিওপোরোসিস। যেটার এই হাড় তৈরি করার ক্ষেত্রে কিন্তু ইস্ট্রোজেনের একটা ভীষণ বড় রোল আছে। সেই জন্য অনেক সময় বাবা মা পড়ে গেলেই, হালকা পড়ে গেলেই বড় হাড়গুলো, কোমরের হাড়, পায়ের হাড়, এগুলো ভেঙে যায়।
তার মানে এই অস্টিওপরোসিস শুরু হয়ে গেছে। এরপরে হচ্ছে কি অনেক সময় দেখা যায় এই যে অ্যাংজাইটি এর থাকার জন্য পেশেন্ট অনেক সময় ডিপ্রেশনে চলে যায়, অনেক সময় এতটাই বেশি নিজেকে এজিটেট করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু ঘুম হয় না, মানে ইনসমনিয়াতে চলে যায়। তো এগুলো হচ্ছে গিয়ে পোস্ট মেনোপজাল এক একটা সাইন সিমটমস। এইগুলোকে যদি আমরা ব্যালেন্স করতে পারি, এবার এইগুলোর কি পুরো সব ট্রিটমেন্ট আছে? আমাদের ডিপেন্ডস অন দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, যে কোন বাবা মাকে ট্রিটমেন্ট দেবো আর কোন মাকে ট্রিটমেন্ট দেবো না। আমাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আছে, যে হরমোনগুলো কমে গেছে সেগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় ঠিক হয়ে যায়। এবং এই চারটি যেটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, সেটা কিন্তু সিলেক্টিভ পেশেন্টকে দিই, আমরা সবাইকে দিই না, কারণ তারও অনেক রকম সাইড এফেক্ট আছে। এবার এ তো বললাম হচ্ছে গিয়ে মায়ের গল্প, এবং বাবাদের ক্ষেত্রেও কিন্তু অ্যান্ড্রোপজ হয়। যেরকম ওনাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে যায়, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু টেস্টোস্টেরন কমে যায়। তার ফলে কি হয়, তারও অ্যাংজাইটি, তার লিবিডো কমে যায়, তার হচ্ছে গিয়ে রেগুলার অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেগুলোও অনেকটা কমে যায়, তার ক্ষেত্রেও প্যালপিটেশন, এবং তার ক্ষেত্রেও হচ্ছে হট ফ্ল্যাশিং, যেটা বললাম মাথা গরম হয়ে যাওয়া, সেগুলো কিন্তু আসে। তো এগুলো হচ্ছে গিয়ে নর্মাল ফেনোমেনা, বয়স হলে এগুলো হবে, সেগুলোকে আমাদের মেনে নিতে হবে। যদি আমি দেখি যে পোস্ট মেনোপজাল কোনো ব্লিডিং হচ্ছে বা কোনো সেখান থেকে ডিসচার্জ হচ্ছে, কোনো কিছু বেরিয়ে আসছে, তাহলে সাথে সাথে আমাদের কোনো ডাক্তারবাবুর কাছে যেতে হবে, কারণ সেই ক্ষেত্রে মানে সেটা কিন্তু আমাদের একটা ভয়ের জায়গা। সেই ক্ষেত্রে আমাদের ক্যান্সার বা ম্যালিগন্যান্সি হওয়ার চান্সেস কিন্তু অনেকটা বেশি থাকে। আচ্ছা, বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকেন, সবার আগে যে চিন্তাটা আসে যদি হঠাৎ তার কিছু হয় সেই মুহূর্তে কি করব। যেমন আমি দেখেছি আমার পরিবারে হয়তো হঠাৎ কিছু হয়েছে, অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়েছে, মানুষটা বাড়িতেই মারা গেছেন, সেই মুহূর্তে প্রাথমিকভাবে বাড়ির লোকেরা কি করবে? আচ্ছা, সোহিনীর যে প্রশ্ন, এটা একটা ভীষণ বড় কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, এবং এটা একটা বড় জায়গা অ্যাকচুয়ালি। কারণ এই হেলথ সিস্টেম বা আমাদের সোসাইটি বা আমাদের এনভায়রনমেন্ট, এটা সবাই কিন্তু এর জন্য সবাই সবার সাথে যুক্ত। কারণ হচ্ছে হঠাৎ করে বাড়িতে অসুস্থ হয়ে যাওয়া, অ্যাম্বুলেন্স আসছে না, এর জন্য কিন্তু ডাক্তারবাবু দায়ী নয়। কারণ হচ্ছে কি আমরা এতই কনজেস্টেড এরিয়াতে বাস করি, যেরকম আগুন লাগলো, আগুন পুড়িয়ে যায় সবকিছু, তারপরে গাড়ি আসে, কারণ গাড়ি আসতে সময় লাগে, রাস্তা পায় না। তো আমাদেরও তাই একটা কনজেস্টেড এরিয়ার মধ্যে আমরা থাকছি। এবং সেকেন্ড হচ্ছে যে এমন ডাক্তারকে সাথে যোগাযোগ করতে হবে বা তার ফলো আপে থাকতে হবে, যে ডাক্তারবাবু যেন আমার 24 ঘন্টা ফোনটা অ্যাটলিস্ট তোলে, যে তিনি না আসতে পারেন সেই সময় আমরা কি করব সেই অ্যাডভাইসটুকু যেন দিতে পারেন। কারণ ব্যস্ত জীবন, ডাক্তারদেরও তারাও মানুষ, 24 ঘন্টা আপনার সবকিছু শুনবে, কারণ এই রকম তো ওনার একটা মা বাবাকে সম্ভব দেখছেন নয়। না, অনেক মা বাবাকেই দেখছেন। তারপরেও অনেক ডাক্তারবাবু আছে সেটা কিন্তু করেন। তো সেটা একটা পার্ট, সেটা তাহলে আপনার সব থেকে ভালো একজন ডাক্তারের ফলো আপে থাকতে হবে। আর থার্ড হচ্ছে কি, এরকম যদি একটা এমার্জেন্সি বাড়িতে ঘটে যায় তাহলে আমরা কি বুঝবো। এবার হচ্ছে কি আমাদের বাড়িতে দুটোই এমার্জেন্সি কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে হার্ট অ্যাটাক আর একটা হচ্ছে ব্রেন স্ট্রোক। এবার হচ্ছে কি এই যে ব্রেন স্ট্রোক যদি হয় তাহলে আমরা কি কি সাইন মানে সিমটম দেখে বুঝবো। একটা হচ্ছে গিয়ে প্রথমে পেশেন্টের ব্যালেন্সের প্রবলেম হবে, মানে হঠাৎ করে দাঁড়িয়েছিল কিন্তু হঠাৎ করে উনি দাঁড়ানোর পরে পড়ে গেল, সাডেনলি পড়ে গেল, এবং পড়ার আগে পুরো মাথা পুরো উনি ব্ল্যাক আউট দেখছিল, এবং হচ্ছে গিয়ে ঘাম হচ্ছিল, হঠাৎ করে পড়ে গেলেন। কারণ আমরা একটা সাইন সিমটম দেখে একটা ডিজিজ আমরা ডায়াগনোসিস করি। তো তারপরে দেখতে পাচ্ছি যে বাবা যখন উঠলো বা মা যখন উঠলো তখন দেখি তার এক সাইড পুরো দুর্বল হয়ে গেছে, কোনো হাত কোনো পা বা পুরো বডি চলছে না। এবং তারপরে হচ্ছে গিয়ে দেখবো মুখ বেঁকে গেছে, কোনো সাইডে হচ্ছে মুখ বেঁকে গেছে, এবং তার স্পিচে প্রবলেম হচ্ছে, কথা ঠিকঠাক বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। এটা এই সমস্ত কিন্তু একবার হঠাৎ হলো, তার মানে হচ্ছে গিয়ে আমরা কিন্তু এটা মেইনলি যাচ্ছে ব্রেন স্ট্রোকের দিকে। তখন হচ্ছে গিয়ে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিয়ারেস্ট যে হসপিটাল আছে সেই হসপিটালে কিন্তু যেতে হবে, কারণ আপনি বাড়িতে ম্যানেজমেন্ট করতে পারবেন না। কারণ সেই স্ট্রোক, সেটা কি আমাদের হেমারেজিক স্ট্রোক নাকি ইসকেমিক স্ট্রোক, স্ট্রোকের অনেকগুলো পার্ট আছে, সেটা কিন্তু আপনারা ডায়াগনোসিস করতে পারবেন না, সেটা হসপিটালে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করেই তারপরে হচ্ছে কি তার ট্রিটমেন্ট চলবে। কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা সিটি স্ক্যান না করতে পারছি ততক্ষণ কিন্তু আমরা ট্রিটমেন্টও দিতে পারবো না। এরপরে হচ্ছে কি যদি হার্ট অ্যাটাক হয়, সাডেনলি কি হলো,
পেশেন্ট ভালো ছিল, কিন্তু হচ্ছে গিয়ে বুকে এতটাই ব্যথা হলো এবং ব্যথা হয়ে বুকে হাত দিয়েই উনি পড়ে গেলেন, তখন হচ্ছে গিয়ে আমাদের কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ডাক্তারকে ইনফর্ম করতে হবে। এবং এবার বললেন যে বাড়িতে আমরা কি করে ম্যানেজ করব। যদি পেশেন্টের বা বাবা মায়ের আগে থেকে কোনো জানা থাকে যে বাবার হার্টের সমস্যা আছে বা হার্টের যে পাইপগুলো, রক্তের পাইপগুলো রয়েছে, সেই পাইপের ভিতরে ক্লট আছে, মানে অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, সেই হিসাবে বাড়িতে আমাদের কি করতে হয়, আমাদের একটা ট্যাবলেট রাখতে হয়। সেই ট্যাবলেট সেটা জিভের নিচে দিলেই মোটামুটি আমাদের ওই এমার্জেন্সি পারপাসটা হচ্ছে গিয়ে সলভ হয়ে যায়। আমি সব ওষুধগুলো ফ্রন্ট ক্যামেরায় বলছি না, তো সেটা রাখলে মোটামুটি আমাদের ঠিক হয়ে যায়, যে সেই এমার্জেন্সি অ্যাকিউট পোর্শনটা বেঁচে যায়। এবং তারপরে ওনাকে হসপিটালে শিফট করতে হবে এবং সেখানে নানা রকম টেস্ট আছে, সেগুলো করে যদি ওনার অ্যাকিউট এমআই হয় বা ইসকেমিক হয়, ইসকেমিক মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়, তার ট্রিটমেন্ট আমাদের প্রপার দিতে হবে। এবং এই যে বাড়িতে এরকম ঘটনা হয়ে গেলে, যেরকম হার্ট অ্যাটাকেরও, যে আপনি যদি উইদিন 30 মিনিটস বা 90 মিনিটস এর মধ্যে নিয়ে আসেন, তাহলে কিন্তু আমাদের একটা ভালো ট্রিটমেন্ট আমরা দিতে পারি। লেট করা যাবে না, সেই সময় বুঝে আপনাকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যেতে হবে। এবং এই সময় দেখা যায় যে অনেক বাবা মা কিন্তু প্যানিক অ্যাটাকে এইসব করেন, যে বুঝতে পারেন না যে কোনটা রিয়েল আর কোনটা হচ্ছে প্যানিক অ্যাটাক। কিন্তু প্যানিক অ্যাটাক হলেও কিন্তু আমাদের হাতে কিছু করার নেই, কারণ সেই সময় যদি তিনি প্যানিক অ্যাটাক হচ্ছে, মানে সেটা নিজে থেকে করছেন নাকি হচ্ছে গিয়ে সত্যি এটা হচ্ছে, সেটা বোঝার দায়িত্ব, মানে বুঝতে আপনারা বাড়িতে পারবেন না। তো সেই জন্য তার জন্য হসপিটালে একদম হসপিটাল, নিয়ারেস্ট হসপিটালে নিয়ে আসাই হচ্ছে সব থেকে বেস্ট। কারণ ডাক্তারবাবুরা দেখলেই বুঝতে পারবেন যে এটা প্যানিক অ্যাটাক হচ্ছে নাকি এটা সত্যিকারের কোনো প্রসেস তার বডিতে চলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সবাইকেই সচেতন হতে হবে। এইরকম এমার্জেন্সি সিচুয়েশন আসলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিয়ারেস্ট হসপিটালে কিন্তু নিয়ে যেতে হবে। আচ্ছা, অনেক বয়স্ক লোকেদের ক্ষেত্রে ঘুম থেকে ওঠার পর দেখা গেল হয়তো মুখ বেঁকে গেছে বা হয়তো হাতটা অসাড় লাগছে, হাতে কোনো জোর পাচ্ছি না, এটা কি ঘুমের মধ্যে স্ট্রোক হওয়া হ্যাঁ, সম্ভব? একদম। ঘুমের মধ্যেও আমাদের ইসকেমিক স্ট্রোক গুলো মর্নিং এর দিকেই বেশি হয়। হঠাৎ করে সকালে দেখবেন যে ঘুম থেকে উঠে বাথরুমে গেছেন, হ্যাঁ, বাথরুমে গিয়েই পড়ে গেছেন। কারণ হচ্ছে গিয়ে ওই 4টে-5টার দিকে সেটাও কিন্তু আমাদের বললাম স্ট্রোকের অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে ইসকেমিক স্ট্রোকটা সকালে হয় এবং এটা ঘুমের মধ্যেও বুঝবে কি হয়। করে মানুষ যে বাথরুমে গেলে আচ্ছা, এই যে লক্ষণগুলো বললাম যে পড়ার সময় স্ট্রোক যদি হয়, তার মানে কি ব্রেনের ভিতরে কোনো একটা সমস্যা হচ্ছে, তার জন্য হচ্ছে নিউরোলজিক্যাল সাইন সিমটমস গুলো চলে আসছে, মুখ বেঁকে যাচ্ছে, কথা বলতে পারছে না, কথা বলছে ঠিকঠাক বলছে না, মানে জড়িয়ে যাচ্ছে কথাগুলো, এবং হাত বেঁকে যাচ্ছে বা পা অবশ হয়ে যাচ্ছে, এইগুলোই হচ্ছে সাইন লক্ষণ হচ্ছে গিয়ে স্ট্রোকের। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনাকে খুব ব্রিফলি একটা প্রশ্ন করব যে একজন বয়স্ক পেশেন্টের জন্য কোয়ালিটি অফ লাইফ কি অ্যাকর্ডিং টু ইউ? বাহ, এটা খুব ভালো প্রশ্ন। কোয়ালিটি অফ লাইফ কি, আমি জেডিয়াট্রিক্স মেডিসিন পড়তে এসে যেটা বুঝলাম, সেটা শুধু বয়স্ক মা বাবার ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রেও। আজকে যদি আমরা দেখি শিল্পা শেট্টিকে, আজকে যদি আমরা দেখি শাহরুখ খানকে, তারা আমার মা এবং বাবার এজে, কিন্তু তাদের দাঁড় করালে আর আমার মা বাবাকে দাঁড় করালে মানে ছেলে আর মা বাবাই লাগবে, ঠিক আছে। এবং এই যে ডিফারেন্সটা কেন, কারণ হচ্ছে গিয়ে আমার মনে হয়েছে ভালো থাকার জন্য কোনো টাকার দরকার হয় না। যেমন কি, এটা নিয়ে অনেকে অনেক বক্তব্য, অনেকে অনেক রকম কথাবার্তা বলেন ঠিকই, কিন্তু এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত কথা যে ভালো থাকার জন্য কোনো টাকা লাগে না। তার কারণ ফার্স্ট হচ্ছে গিয়ে রিডিউস ক্যালোরি ইনটেক, রিডিউস ক্যালোরি ইনটেক, রিডিউস ক্যালোরি ইনটেক ফার্স্ট, যেটা আমি খাবার দাবার কম খেতে হবে। খাবার দাবার কম খেলে দেখবেন আপনার খরচা বেঁচে যাচ্ছে, আরো ভালো হচ্ছে বেনিফিট। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এক্সারসাইজ, এক্সারসাইজ, এক্সারসাইজ। আপনি যতটা পারেন দিনে 2বার হলেও বা 1বার, যা পারছেন আপনি এক্সারসাইজ করুন। সেটা আমরা করি না। এই এক্সারসাইজ করতে টাকা লাগে না। এবার অনেকে বলতে পারে ডাক্তারবাবু আমি তো জিমে যেতে পারবো না। এক্সারসাইজ করার জন্য জিমে যাওয়ার কোনো দরকার নেই। আপনি ফ্রি হ্যান্ড রাস্তায় দৌড়ান, মাঠে দৌড়ান, হাঁটুন, ব্রিক্স ওয়াক করুন, যেটা এমন ভাবে হাঁটতে হবে যাতে আপনার ঘাম বেরোচ্ছে। অনেক বাবা বলছে আমি তো সারাদিন কাজ করি, রান্না করছি, বাজারে যাচ্ছি, সেই হাঁটা কিন্তু কোনো ইনক্লুড হবে না। এমন ভাবে হাঁটতে হবে যে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি হাঁটছেন, এবং সেটা শুধু হাঁটছেনই এবং হাঁটার জন্য হাঁটছেন, এক্সারসাইজের জন্য হাঁটছেন, সেটাই কাউন্ট হবে। অ্যাটলিস্ট 30 মিনিট, নয়তো সপ্তাহে 150 মিনিট অ্যাটলিস্ট হাঁটা দরকার, যেটা হাঁটতে কিন্তু কোনো রাস্তায় ট্যাক্স লাগে না বা পয়সা লাগে না। থার্ড হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ঘুমান, ঘুমাতেও গেলেও কিন্তু টাকা লাগে না। আর ফোর্থ হচ্ছে গিয়ে যত স্ট্রেস, যত ডিপ্রেশন, যত চিন্তা,
জানলা দিয়ে হয় বাইরে ফেলে দিতে হবে, নয়তো গেটের বাইরে রেখে আসতে হবে, কারণ সেই বোঝাটাও আপনাকে নিতে কেউ বলছে না। তাহলে এটা করতে, এই 4টে জিনিস করতে কিন্তু কোনো টাকা লাগে না। তাই এটাই হচ্ছে যে ভালো থাকার মেন চাবিকাঠি। ভালো থাকতে গেলে কিন্তু টাকা লাগে না। আমার কাছে সমস্যা, আমার ইকোনমিক্যালি সমস্যা, আমার এই সমস্যা ওই সমস্যা বলা যাবে না। দিনে 3বার বলতে হবে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি। এবার এই যে কথাগুলো বললাম, আমরা যদি দেখি কোয়ালিটি অফ লাইফ বা হেলদি এজিং, হেলদি এজিং হচ্ছে কি এজ উইথ হেলদি, মানে যেটা হচ্ছে বয়সও হচ্ছে কিন্তু তিনি হেলদি আছেন। আমরা শুধু শারীরিক ট্রিটমেন্ট নয়, মানসিক পার্ট দেখতে হবে, শারীরিক পার্ট দেখতে হবে, এবং তার সাথে সাথে সোশিওলজিক্যাল যে সমস্ত পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোও কিন্তু দেখতে হবে। এবং বয়স হওয়ার সাথে সাথে এই যে 4টে জিনিস বললাম সেটা তো করতেই হবে। তার সাথে সাথে হচ্ছে গিয়ে কোনো যে কাজটা আপনি পারেন, সেটা কেউ রান্না করতে পারেন, কেউ ভালো গল্প বলতে পারেন, কেউ কবিতা লিখতে পারেন, কেউ গার্ডেনিং করছেন, কেউ মার্কেটিং করছেন, হোয়াট এভার, যে যেটা ভালো পারেন সেটা তাকে করতে হবে। তাতে যাই হোক না কেন তাকে সেটা করতে হবে, সেটা কন্টিনিউ করে যেতে হবে। এবং তার সাথে সাথে যে সোশ্যাল নেটওয়ার্কিং যেটা রয়েছে, পাশের বাড়ির সাথে, ক্লাবে বলুন, চায়ের দোকানে আড্ডা বলুন, এইগুলো কিন্তু এনগেজ করতেই হবে। কারণ আজকে আমার রিটায়ারমেন্ট, আমি ঘরে আছি, আমি পাশের, জানি আমার কোনো রোগ নেই, সমস্যা নেই, কিন্তু পাশের একজন দেখছি অসুস্থ, তাকে গিয়ে হেল্প করি। এবং আরো যারা বয়স্ক লোকজন আছে তাদেরকে নিয়ে যাই, মানে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। কারণ হচ্ছে ঘরে বসে থাকার থেকে এই যে বাইরে দৌড়াদৌড়ি করা কিন্তু অনেক বেটার। আজকে আমি যদি একটা ল্যাপটপ ঘরে রেখে দিই, 6 মাস না চালাই, অটোমেটিক্যালি তারপরে খুলবে না, সে যত বড়ই কোম্পানি হোক, না আস্তে 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 করে সেটা খারাপ হতে শুরু করে। আমাদের বডিটাও তাই, যত এটাকে নাড়াবেন তত ভালো থাকবে। এটা হিউম্যান হচ্ছে কি একটা মেশিন, মেশিন যদি ঠিকঠাক না কাজ করে তাহলে যে তার কারণ হচ্ছে কি আপনি বসে থাকছেন বা আপনি সেই মেশিনটাকে চালনা ঠিকঠাক করছেন না। তো আমাদের বডিটাকে চালনা করতে হবে, সবকিছুতে অ্যাক্টিভ থাকতে হবে। আর একটা লাস্ট যে কথা, কে কি বললো সেটাই কান দেবেন না। আপনাকে ভালো থাকতে হবে, ভালো থাকার জন্য যেটা করার সেটা করতে হবে। অ্যাজ আ জেডিয়াট্রিশিয়ান, জেডিয়াট্রিক্স মেডিসিন যখন নিয়েছিলাম, আমার অনেক বন্ধু বান্ধব, অনেক লোকজনের বক্তব্য ছিল, ডাক্তারবাবু এই সাবজেক্ট নিচ্ছেন, এখানে টাকা কোথায়, এখানে কি করবেন, আমি কিন্তু সেগুলোতে কান দিইনি। তো আজকে এই যে এত বাবা মায়ের ভালোবাসা পেয়েছি, আজকে আমি এত জায়গায় এত কিছু যাই কিছু করছি করছি, তো তো এটা হচ্ছে গিয়ে ডিসিশন হচ্ছে আপনার। তো যেটা করতে ভালো লাগে সেটা করুন। আর যদি সেই কাজটা বাড়ির কারো পছন্দ না হয়, তাকে সেটা বুঝিয়ে বলুন। এবং আমরা কি করি, আমরা ইয়াং জেনারেশন খুব অল্পতেই রেগে যাই বাবা মায়ের উপর, যে তুমি এটা ভুল করছো, তুমি এটা ঠিক করছো না, তুমি এটা জানো না, তুমি এখান থেকে যাও, তো তুমি এখানে এসো না। এবং তাদের সবকিছু বলি না, যে তারা অ্যাংজাইটিতে যাবে বলে, বাড়ির কোনো কিছু হলে সেটা তাদেরকে অ্যাভয়েড করি, যে না এই কথাটা যদি বাবা মাকে বলি তারা অনেক বেশি এটা নিয়ে চিন্তা করবে। কিন্তু এটা কিন্তু পুরোটাই ভুল ধারণা। বলছেন না সেইটা নিয়ে বেশি চিন্তা করছেন, যে আমাকে কেন বলছে না, তাহলে আমাকে ইগনোর করছে, আমাকে এটা নিয়ে আমাকে কোনো দামই দিচ্ছে না, আমাকে গুরুত্বও দিচ্ছে না, বৌমা মনে হয় অন্য কিছু প্ল্যানিং করছে। এই সমস্ত যে দ্বন্দ্বগুলো তৈরি হয়, সেই জন্য যা হচ্ছে ওপেন ডিসকাশন, সবকিছু বলুন, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় এই যে না বলার থেকে বলা অনেক বেটার। আর হচ্ছে গিয়ে বাবা মা ভুল করবে, এটা স্বাভাবিক। আপনি একটা কাজ করছে, উনি করছেন, সেটা ঠিক নয় আপনার মনে হচ্ছে, করতে দিন না, কি হবে, আমরাও তো জীবনে কত ছোটখাটো ভুল করেছি। আজ তো ছোটবেলায় বাবা মায়ের কথা যদি সব শুনতাম, তাহলে আমি এখানে বসে থাকতাম না, আমি এখন তাহলে অন্য জায়গায় সায়েন্টিস্ট হয়ে বসে থাকতাম, যত বড় বড় সায়েন্টিস্ট আছে তাদের মধ্যে একজন হতাম। কিন্তু আমরা কি শুনেছি কথাবার্তা সব ছোটবেলায়? তা বাবা মা এখন তো সেকেন্ড চাইল্ড, তারাও তো একেবারে আবার বৃদ্ধ বয়সে এসে আবার বাচ্চা হয়ে গেছে, শিশু হয়ে গেছে। তো শিশুরা কেন কথা শুনবে? আপনিও তো একসময় শোনেননি। তো বাবা মা ভুল করবে, এটা স্বাভাবিক, সেটা মেনে নিতে হবে। এবং তাদের হ্যাঁতে অনেক সময় হ্যাঁ বলতে হবে, এবং সেটা জেনে বুঝেই হ্যাঁ বলতে হবে। বাবা বাজার করতে গিয়ে টাকা বেশি দিয়ে দিচ্ছে, দিক না কটা টাকা বেশি যদি আপনার থাকে। বাবা এই কাজটা করছে, সেটা কিন্তু প্রপার হচ্ছে না। মা রুটিটা করছে, রুটিটা গোল হচ্ছে না, খান না বাঁকাচোরা রুটি, তাতে কি হয়েছে? মা এই রান্নাটা করছে, হয়তো টেস্ট আসছে না, মা তুমি দারুণ রান্না করেছো, সেই কথাটা একবার বলুন না, দেখবেন মা কতটা ইন্থভগবান, সে যখন খাবে আরো ভালো করার চেষ্টা করবে। না তুমি রান্না করতে পারছো না, তুমি রান্নাঘরে যাবে না, তুমি এটা করতে পারছো না, এটা করবে না, এই কথাগুলো বলা যাবে না। বাবা মাকে যতটা অ্যাক্টিভ করা যায় অ্যাক্টিভ করুন, এবং অ্যাক্টিভ করার দায়িত্ব আপনাদের, ভালো রাখার দায়িত্ব আপনাদের। তাহলে আমাদের এইভাবে যদি আমরা পুরোটা ব্যালেন্স করতে পারি, তাহলে আমার মনে হয় কোয়ালিটি অফ লাইফ
আমরা ঠিক রাখতে পারবো। এবং আমাদের মা বাবারাও খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যতটা ভালো রাখা যায় আর কি। একদম। আচ্ছা, দ্য এসডি পডকাস্ট এবং দ্য পিউ কুক শপের তরফ থেকে একটা ছোট্ট সুইট টোকেন অফ লাভ রইল ডক্টর পার্থ মণ্ডলের জন্য। থ্যাংক ইউ। এতক্ষণ দেখছিলেন আজকের এপিসোড। আশা করি আজকের এপিসোড আপনাদের সকলের খুব ভালো লেগেছে এবং বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকেন বা প্রতিবেশীদের মধ্যেও যদি কোনো বয়স্ক মানুষ থাকেন, তার জন্য বিশেষভাবে উপযোগী হবে আজকের এই এপিসোড। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বাড়ির যত বয়স্ক লোক আছে সকলের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। আচ্ছা, সোহিনী তো এত উপকার করছেন এবং এই যে বয়স্ক মা বাবাদের নিয়ে ভেবেছেন এবং সেই জন্যই আমাকে ডেকেছেন। তো আজকে আমার একটাই বলার শেষে যে সোহিনীর চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, যেখানে যেখানে শেয়ার করতে পারেন শেয়ার করবেন এবং ওনার ইউটিউব চ্যানেল আছে সেটাকে ফলো করুন। এই বলেই আমার এখানে শেষ করি। সোহিনী আরো বড় হোক, এটাই চাই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। এসডি পডকাস্টকে সঙ্গে রাখবেন। নমস্কার।